আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে। আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিই। জিয়াউর রহমান তখন বাংলাদেশের প্রেসিডেন্ট, গোটা দেশের মালিক তিনি। ইচ্ছে করলেই মাসে লাখ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে তিনি এবং তার পরিবারের সদস্যরা রাজার হালে জীবনযাপন করতে পারতেন। অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রেসিডেন্ট জিয়া মাসে 4,000 টাকা করে বেতন নিতেন, যে টাকায় সংসার চালানো অসম্ভব ছিল। তাই তো কোকো স্কুলের ফিস দিতে পারতেন না। তারেক রহমান তো ক্লাস করতেন ছেঁড়া শার্ট পরে, আর বেগম জিয়া এক শাড়িতেই পার করে দিতেন বছরের পর বছর। আমাদের এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে জীবনযাপন নিয়ে, কেন তার সন্তানরা ছেঁড়া জামা গায়ে দিতেন। চলুন বিস্তারিত জেনে নেই। জিয়াউর রহমানের প্রেস সচিব ছিলেন কাফি খান। বিভিন্ন লেখায় তিনি জিয়ার সাধারণ জীবনযাপনের কথা লিখে গেছেন। সৈয়দ আবদাল আহমেদের নেওয়া এক সাক্ষাৎকারে কাফি খান জিয়া সম্পর্কে বলেন, আমার চোখে তিনি একজন অসাধারণ দেশপ্রেমিক, যাকে মুহূর্তের জন্য খাটো করে দেখা যায় না। সততায় তিনি নজিরবিহীন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সৎ মানুষ। আমার ৮২ বছরের জীবনে এমন সৎ মানুষের সাক্ষাৎ কখনো পাইনি। তাকে নির্দ্বিধায় বলবো, কাজ পাগলা একজন মানুষ। বছরের ৩৬৫ দিনই তিনি কাজ করতেন। রাতে ৪ ঘন্টার বেশি ঘুমাতেন না। কি করেছে তার ব্যাটারি রিচার্জ হতো সে রহস্য আজও জানি না। তার সব কাজই অসাধারণ। কাফি খান বলেন, স্বজনপ্রীতি শব্দটা রাষ্ট্রপতি জিয়ার অভিধানে ছিল না। দুর্নীতি সংক্রান্ত কোনো কাজকে তিনি কখনো প্রশ্রয় দেননি। রাষ্ট্রপতির মতো এত বড় একটি পদে থেকেও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। নিজের পরিবারের জন্য তিনি কিছুই করেননি। নিজের জন্য তো করেননি, আত্মীয় স্বজনদের কেউ কোনো তদবিরের জন্য বঙ্গভবনে বা তার বাসভবনে সাক্ষাৎ করতে আসবেন সেটা ছিল অকল্পনীয় ব্যাপার। তেমন সাহস কারও ছিল না। অসৎ কাউকে তিনি তার কাছে ঘেঁষতে দিতেন না। প্রেস সচিব হিসেবে বঙ্গভবনে আমার অফিস থাকলেও মাঝে মধ্যে আমাকে কাজের স্বার্থে রাষ্ট্রপতির বাসভবনেও অফিস করতে হতো। সেখানে তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে একদিনের জন্য আমি দেখিনি। তিনি ছিলেন একেবারেই অন্তপুরবাসিনী। অফিসের ধারের কাছেও আসতেন না তিনি। তাকে একমাত্র দেখা যেত রাষ্ট্রপতি জিয়া কোনো রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলে সেখানে তার সফর সঙ্গী হিসেবে, তাও সব সফরে নয়। যেসব রাষ্ট্রীয় সফরে প্রোটোকলের প্রয়োজনে যেতে হতো সেগুলোতেই। এছাড়া কোনো রাষ্ট্র বা সরকার প্রধান বাংলাদেশে সফরে এলে রাষ্ট্রীয় ভোজে বেগম জিয়া অংশ নিতেন, সেটাও প্রোটোকলের স্বার্থে। আর ২ ঈদের নামাজ পড়ার পর বঙ্গভবনের রেওয়াজ অনুযায়ী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকে আসতে হতো। জিয়ার সততার তো তুলনাই হয় না। তিনি যে বেতন পেতেন তার কত ৩-৪ হাজার টাকার মতো। আমি নিজে তার বেতনের কাগজ দেখেছি। সেখান থেকে ১৫০ টাকা রাষ্ট্রপতির রিলিফ ফান্ডে জমা দিতেন, বাকি টাকাটা দিয়ে সংসার চালাতেন। জিয়া খুব পরিমিত খাবার খেতেন। তার বাড়ির হাঁড়িতে অতি সাধারণ খাবার হতো, একটা তরকারি, একটা ডাল, একটা সবজি। মন্ত্রীদের দেখেছি তার বাসায় খেতে বললে রাজি হতো না, কারণ এতটুকু খেয়ে তো তাদের পোষাবে না। রাষ্ট্রপতি জিয়া বলতেন, এর বেশি তো এফোর্ড করতে পারি না। ঢাকার বাইরে গেলে ডিসিরা খাবারের আয়োজন করত, সেখানেও কড়া নির্দেশ ছিল, একটা ভাজি, একটা ডাল, একটা মাছ বা মাংস, এর বেশি খাবার করা যাবে না। জিয়া মিষ্টি খুব পছন্দ করতেন। খাবারে মিষ্টি থাকলে খুশি হতেন, না থাকলে আপত্তি করতেন না। তার সততার আরেকটি দৃষ্টান্ত শুনুন। তার ছেলে তারেক রহমান স্কুলে পড়ত। ওই স্কুলের প্রিন্সিপাল আমার পরিচিত। তার কাছে শুনেছি তারেক তার কাছে পড়তে আসতো। তার গায়ে ছিল ছেঁড়া জামা। একদিন প্রিন্সিপাল তারেক রহমানকে বললেন, এই ছেঁড়া জামা বদলাচ্ছ না কেন? তারেকের উত্তর, বাবাকে বলেছিলাম, তিনি বলেছেন কয়েকদিন পরে কিনে দিবেন। একজন রাষ্ট্রপতি তার ছেলের একটা শার্ট কিনতে হিমশিম খাচ্ছেন। একটা পুরনো হাত ঘড়ি ছিল তার। ঘড়িটি খুব দামিও ছিল না। অনেকে বলতো, স্যার ওটা অনেক পুরনো হয়ে গেছে, ওটা বাদ দিয়ে একটা ভালো ঘড়ি কিনুন, কারণ ওটা আর আপনার হাতে মানায় না। জিয়া শুনে শুধু মুচকি হাসতেন। একবার এক জনসভায় ভাষণ দিতে যাবার পথে দর্শকদের ভিড় ঠেলে তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে এগোনোর সময়, অথবা জনসভায় ভাষণ দিয়ে ফেরার পথেও হতে পারে, ঠিক মনে নেই আমার, ঘড়িটা জিয়ার হাত থেকে খুলে পড়ে যায় অথবা খোয়া যায়। সেজন্য তার যে কি আফসোস। ঘড়িটার শোক তিনি অনেকদিন ভুলতে পারেননি। বিভিন্ন রাষ্ট্রীয় সফরকালে প্রাপ্ত সব উপঢৌকন বা উপহার সামগ্রী তিনি রাষ্ট্রীয় সম্পত্তি বলে গণ্য করতেন। সেসব তিনি বঙ্গভবনে তোষাখানায় পাঠিয়ে দিতেন। এমনকি তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া যে অল্প কয়েকবার তার সফর সঙ্গী হন, তিনিও যেসব উপহার সামগ্রী পেয়েছেন তা ব্যবহার করতে পারেননি, তোষাখানায় জমা দিতে হয়েছে।
এই লোকটাকে সৎ বলবো না তো কাকে বলবো? দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার আরেকটি উদাহরণ আপনাকে দেই। রাষ্ট্রপতির নিরাপত্তা টিমে ছিলেন কর্নেল আনিস নামে একজন কর্মকর্তা। রাষ্ট্রপতি বিদেশে গেলে কর্নেল আনিস বিদেশ থেকে ইলেকট্রনিক পণ্য নিয়ে আসত। রাষ্ট্রপতির টিমে থাকার কারণে এগুলো বিমানবন্দরে চেকিং হতো না, ফলে ডিউটিও দিতে হতো না। কর্নেল আনিস এগুলো বাইরে বিক্রি করত। এই অভিযোগ রাষ্ট্রপতি জিয়ার কানে গেলে তিনি বিদেশ থেকে আসার সময় তার টিমের সব সদস্যের লাগেজ চেকিং করার নির্দেশ দিলেন। চেকিংয়ের পর কর্নেল আনিসের লাগেজে চোরাই ইলেকট্রনিক পণ্য পাওয়া গেল। সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কাফি খান আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি মহৎ গুণ ছিল, তিনি দেশের ভালো ভালো লোকদের তার পাশে জড়ো করতে পেরেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, ডক্টর এম এন হুদা, সাইফুর রহমান, শাহ আজিজুর রহমান, ডক্টর ফসিউদ্দিন মাহতাব এমন অনেক লোকের সমাগম ঘটেছিল তার সরকারে ও দলে। দূরদর্শী চিন্তাভাবনার লোকের খোঁজ পেলেই তাকে তিনি বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ করেছেন এবং কোনো না কোনোভাবে কাজে লাগিয়েছেন। বাংলাদেশের প্রতি রাষ্ট্রপতি জিয়ার ছিল অকৃত্রিম ভালোবাসা। এই দেশকে কিভাবে স্বনির্ভর করবেন, এটা ছিল তার সবসময়ের স্বপ্ন। জিয়া সবসময় বাংলাদেশের বিপুল প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, আহরণ এবং তা দিয়ে দেশের চাহিদা পূরণের ওপরে জোর দিতেন। তিনি বিশ্বাস করতেন, আমাদের গ্যাস যখন আছে তখন তেলও পাওয়া যাবে অবশ্যই, শুধু খুঁজে বের করার অপেক্ষা। বড়পুকুরিয়া কয়লা ও মধ্যপাড়ার কঠিন শিলা তার সময়ে আবিষ্কৃত হয়। তিনি বলতেন, আমাদের বাংলাদেশের অনেক সমস্যা আছে, একে স্বনির্ভর করতে হবে। স্বনির্ভর হতে হলে খাদ্য স্বনির্ভরতা অর্জন করতে হবে, ফসল ফলাতে হবে, কৃষকদের সেচের ব্যবস্থা করে দিতে হবে, সেচের জন্য খাল খনন করতে হবে। দেশ জুড়ে তার খাল খনন কর্মসূচি বাংলাদেশকে স্বনির্ভর করার জন্যই তিনি নিয়েছিলেন। তার হাজামজা নদী, খাল ও জলাশয়গুলোর সংস্কারের কাজে স্বেচ্ছাসেবী তরুণ সমাজ স্বউৎসাহে এগিয়ে এসেছিল। আরও বহু লোক এসেছিল জিয়ার খাদ্যের বিনিময়ে কাজ কর্মসূচি অনুযায়ী। খরার সময় সেচের জন্য যথেষ্ট পানি ধরে রাখা আর বর্ষার বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার পথ করে দেওয়া ছিল খাল খনন কর্মসূচির উদ্দেশ্য। এ কর্মসূচিতে দেশজোড়া অবর্ণনীয় উৎসাহ দেখা গিয়েছিল। জেলায় জেলায় প্রকল্প তৈরি করে ওই প্রকল্প জিয়া নিজে উদ্বোধন করতেন। কোদাল হাতে প্রথম ঝুড়ি মাটি কাটতেন জিয়া নিজে। এভাবেই তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন। তিনি সারা দেশে চষে বেড়িয়েছেন। আজ চট্টগ্রাম তো কাল সিলেট, দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে গেছেন। ঢাকার বাইরে প্রতি মাসে ৮-১০ দিন কাটাতে হতো। বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল হাঁটতে হতো, এমনকি একটানা ৪-৫ মাইল পর্যন্ত হাঁটতে হতো। রোজার দিনেও পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় যেতে হয়েছে। হাঁটতে হাঁটতে আমাদের জিভ বেরিয়ে গেছে, কিন্তু ওই লোকটার কোনো ক্লান্তি নেই। তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডাক্তার মাহতাবুল ইসলাম। তিনি ডিহাইড্রেশন থেকে বাঁচতে আমাদের লেবু দিয়ে লবণ পানি খাইয়েছেন, কিন্তু জিয়াউর রহমানের ডিহাইড্রেশনের বালাই নেই। তাকেও ডাক্তার মাহতাবুল ইসলাম ওই শরবত খেতে পরামর্শ দিতেন, কিন্তু তিনি বলতেন ওইসব আমার লাগবে না। তার সঙ্গে হাঁটতে গিয়ে আমরা ঘামতে ঘামতে হয়রান হয়ে গেছি। সমানতালে হাঁটতে না পেরে অনেক পেছনে পড়ে যেতাম। দেখা গেছে অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পর আমরা সেখানে পৌঁছেছি। তিনি বলতেন, কি ব্যাপার, আপনাদের আসতে এত দেরি কেন? আমি বলতাম, স্যার আপনার তো লেফট রাইট করার অভ্যাস, আমাদের তো একটু দেরি হবেই। তিনি মুচকি হাসতেন। বিরামহীন গণসংযোগে তিনি মানুষের একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন। সাধারণ মানুষের কাছে তার ছিল রাজার আসন। সাধারণ মানুষ তাকে রাজাই বলতো। একটা ঘটনা শুনুন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় খুলনা থেকে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় আমরা ট্রেনে গণসংযোগে বেরিয়েছি। মাঝে মধ্যে পথসভা জনসভা হচ্ছে, এমনকি একদিন বিকালে একটি স্টেশনের কাছে জনসভা শেষ করে ট্রেনে উঠছি। এ সময় গায়ে ফতুয়া ও লুঙ্গি পরা একজন বৃদ্ধ এসে বললেন, মিটিং তো শেষ, রাজারে দেখবার পায়াম না। অর্থাৎ তারা তাকে রাজাই মনে করতেন, যদিও জিয়াউর রহমান এ শব্দগুলো পছন্দ করতেন না। সুপ্রিয় দর্শক, জিয়াউর রহমানকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।